স্ট্রাইক রোটেট করি, রাজ্জাককে দেই কিছু। আমি এত ডট বল খেলতে চাই না। আপনার 50% কোশ্চেন আপনি শেষ করেছেন। আমার জন্য ভালো উত্তর দিতে বাকিটা আপনি বলেন। আমরা যে 3 জন ওপেনারকে নিয়েছি, আপনি ঠিক কার জায়গায় তাকে দেখতে চান, দেন আই উইল গেট ব্যাক টু ইউ। আই থিঙ্ক ইউ নিড টু ডেভেলপ। আমি মনে করি যে তাকে 3 নম্বরে ব্যাট করানো হবে, এবং 3 নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তাটা থাকে, সেই রকমভাবেই তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে। এবং এই যে দলনায়কের যে দায়িত্বটা তিনি তারপর অর্পিত হলো, আমার মনে হয় যে সেটা কিছুটা রক্ষা করা এবং সুন্দরভাবে সেটাকে ক্রুজ করার দায়িত্ব একজন খেলোয়াড়ের উপরও বর্তায়, প্রতিটা খেলোয়াড়ের উপরই বর্তায় আমি মনে করি। তারপরেও এই নতুন হেড কোচের নেতৃত্বে আমি মনে করি যে অপোজিশন তাকে যে জায়গায় ঘায়েল করছিল সেই জায়গাগুলোর দিকে আলোকপাত করা হবে, এবং সে যেন একজন সফল ব্যাটসম্যান হিসাবে আবির্ভূত হতে পারে এবং সামনের থেকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় যেতে পারে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেই সাপোর্টটা তার জন্য থাকবে, এবং যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু খেলোয়াড়কে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে করতে হবে। নাইম শেখ লাস্ট হচ্ছে এনসিএল টি20তেও হাইয়েস্ট রান গেটার ছিলেন এবং বিপিএলেও হাইয়েস্ট রান গেটার ছিলেন। একটা টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার বলে বলা হয় যে তিনি যেহেতু টানা দুটো টুর্নামেন্টে এবং সবশেষ ডিপিএলেও 120 স্ট্রাইক রেটে 600-র বেশি রান করেছেন। দ্যাট মিন্স তিনি এই ক্রিকেটটা ধরতে পেরেছেন। তার পারফরমেন্সের পরেও তাকে ওই সুযোগটা দেয়া হলো না। সো এই জায়গাটা আপনার কাছে মনে হয় কিনা যে টানা পারফর্ম করে গেলেও ক্রিকেটাররা যখন সুযোগ পায় না তখন তাদের জন্য অনেক বেশি ডিমোটিভেটেড? এটা আপনার 50% কোশ্চেন আপনি শেষ করেছেন। আমার জন্য ভালো উত্তর দিতে বাকিটা আপনি বলেন। আমরা যে 3 জন ওপেনারকে নিয়েছি, আপনি ঠিক কার জায়গায় তাকে দেখতে চান, দেন আই উইল গেট ব্যাক টু ইউ। এখন একজন সাংবাদিক হিসেবে আমার তো আসলে দেখার জায়গাটা নাই, কারণ আমি সিলেক্টর না, আমি সাংবাদিক। আমার কাছে প্রশ্নটা এসেছে। ঠিক আছে, এটা আই থিঙ্ক ইউ নিড টু ডেভেলপ। ইফ ইউ আর এ স্পোর্টস জার্নালিস্ট, আই থিঙ্ক পূর্ণাঙ্গতা পায় যদি আপনি আপনার সুচিন্তিত মতামত দিতে পারেন, কোন জায়গায় আমাদের ভুলটা হচ্ছে ধরিয়ে দিতে পারেন। আমার মনে হয় সেটা অনেক ভালো হয়, খুব হেলদি একটা ডিসকাশন সেখান থেকে হতে পারে। আপনি এটা লক্ষ্য করে দেখবেন যে নিউজিল্যান্ডের এই দলটা কিন্তু নেহাত কম শক্তিশালী দল না। এখানে যদি তাকে একটা বড় অপরচুনিটি আমরা হোয়াইট বলে দিই, যেটা 300 বলের খেলা, 50 ওভার, সেখানে একটা খেলোয়াড় মানে তার মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন, যেটা টি20 ম্যাচে সবসময় একটা রানের পিছনে তারা করা স্ট্রাইক রেট অনেক কিছু বিবেচনা করতে হয়। তো আমরা ভাবছি এটা তার জন্য অনেক ওয়ান্ডারফুল অপরচুনিটি, এবং তার পাশাপাশি যদি তাকে একটা রেড বলেও সে ভালো খেলেছে, আপনি জানেন, এটা যদি দেওয়া যায়, সেম থিং গোজ টু মাহিদুল অঙ্কনের ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলোকে বিবেচনায় এনেছি যে তাদেরকে ওখানে ফার্স্ট লেভেলে তারা যে খেলতে পারবে এই নিশ্চয়তা নাই, বরঞ্চ তাদের ম্যাচুরিটিটা আরেকটু কীভাবে গ্রো করা যায়, অ্যান্ড ইন্টারন্যাশনাল মানে ক্রিকেটে যাওয়ার আগে এখানে একটা নিজেকে আরেকটু শানিত করার একটা সুযোগ আছে। এবং আপনাকে যে কথাটা আমি বলেছি যে আমাদের কিন্তু অনেকগুলো ট্যুর আছে সামনে, কাজেই অপরচুনিটি আসবে। একটু যোগ করি, সাধারণত দেখা যায় যে কোনো ঘরোয়া টুর্নামেন্টে আপনারা মাঠে গিয়ে খেলাটা দেখেন। এনসিএলেও রাজ্জাক ভাই প্রায় সব জায়গায় গিয়েছেন, কিন্তু এই সবশেষ ডিপিএলে দেখা গেছে যে বিকেএসপিতে আমরা ওরকম ভাবে কখনোই নির্বাচকদের দেখিনি। জেনারেলি যেটা হতো যে 3 ভেনিউতে খেলা হতো দেখে নির্বাচকদের কোনো একটা ভেনিউ স্কিপ করতে হতো আগের সিজনগুলোতে। এই সিজনে সেই সুযোগটাও, সমস্যাটাও ছিল না, তারপরেও দেখা যায়নি। একটু কি এক্সপ্লেইন করবেন? আচ্ছা, ঠিক আছে। আপনি যখন প্রশ্নটা করলেনই, অনেকেই প্রশ্ন কথা বলেছে, মানে উত্তর দেওয়া ভালো। আমি নিজেও মনে করি যে আমরা যদি মাঠে বসে খেলা দেখতে পারি এবং সে সাইটটা যদি খুব ভালো হয় তাহলে এটা খুবই ভালো, কারণ একটা ক্যাপ্টেন কীভাবে দল পরিচালনা করছে, একটা ব্যাটসম্যান কীভাবে রান সংগ্রহ করছে, সেটা আরও অনেক নিখুঁতভাবে দেখা যায়। বাট অ্যাট দ্য সেম টাইম আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই যে তারা এবারের ডিপিএলটা যেভাবে আমাদের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়েছে লাইভ স্ট্রিমিংয়ে, আমরা ঘরে বসে অনেক বড় স্ক্রিনেও কিংবা আমাদের অন্য কাজ করার মাঝে মাঝে আমাদের অফিসে বসেও আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট খেলার উপরে চোখ রাখতে পারছিলাম। এখন আরেকটি কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের কাজের একটা বড় অংশ ছিল আমরা যারা মানে গোটা 40-50 প্লেয়ারকে আমরা
বেশ ভালো করেই চিনি, যারা এইচপি কিংবা টাইগার্স কিংবা এই টিম বলেন কিংবা জাতীয় দলে আছে। বাট তার বাইরে আমার মনে হয় জটিলতাটা কিংবা কষ্টটা আমাদের অনেক বেশি থাকে এনসিএল এর, যখন 30টা করে প্লেয়ারের 240টা খেলোয়াড়ের নাম আসে। সো দ্যাট আমার মনে হয় তাদেরকে ফলো করার জন্য আমার মনে হয় যে যদি স্টেডিয়ামে আমরা টেলিভিশনটাও পেতাম তাহলে ভালো হতো। আর বিকেএসপি আমাদের জন্য আসলে একটু দূরে হয়ে যায়, 3 ঘন্টা যাওয়া আসা এবং এগুলো মনিটর করার জন্য। তো সেই আলোকে আমরা হয়তো যেতে পারিনি, বাট আই এগ্রি যে মাঠে গিয়ে খেলা দেখাটা চেয়ে ভালো কিছু হতে পারে না। স্ট্রাইক রোটেট করি, রাজ্জাককে দেই কিছু। আমি এত ডট বল খেলতে চাই না। এনিওয়ে প্লিজ গো হেড, গো হেড প্লিজ। 16 জনের স্কোয়াডটা দেওয়া হয়েছে, মেবি এটাই হচ্ছে টি20 রাইট নাও বেস্ট 16 জনের স্কোয়াড আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে মেহেদী মিরাজের নামটা দেখতে পাচ্ছি না। আমরা যদি দেখি যে বিপিএল এও সে পারফর্ম করেছে ব্যাটে বলে দুটোই, এবং টি20তেও মোটামুটি তার সাম্প্রতিক রেকর্ড খুব একটা খারাপ না, এবং এক্সপেরিয়েন্স, যেহেতু আপনারা এক্সপেরিয়েন্স ক্রিকেটার হচ্ছেন, শান্তকে নিয়েছেন এক্সপেরিয়েন্সের কাতারে বিবেচনা করে, মিরাজকে কেন আপনারা বিবেচনা করলেন না, এটা যদি একটু ব্যাখ্যা করেন। এই প্রশ্নটা আরো আগে আমি আশা করেছিলাম। এনিওয়ে তো এখানে উত্তরটা দিতে গেলে মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্পেশালি আমি বলবো টেস্ট ম্যাচ অ্যান্ড ওয়ান ডেতে অনেক ভ্যালুয়েবল, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তার প্রতিফলন হচ্ছে শুধু জাতীয় দলে না। এবং ইতিপূর্বে ওয়ার্ল্ড কাপে আপনারা দেখবেন যে আমরা ওই সময় একটু পিছিয়ে কিন্তু রেখেছিলাম মিরাজকে, কারণ একটা খেলোয়াড় যদি ইনজোর্ড হয়ে যায় 3টা ফরম্যাটের জন্য সে পিছিয়ে পড়ে। আর এখানে যে 5টা বোলার থাকে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম, ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম। সেই সুযোগটা আমাদের কাছে ছিল না। তো আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনি যদি দেখেন লিটন দাস যদি 3 হয়, তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে কিন্তু তহিদ হৃদয়, শামীম হোসেন অ্যান্ড অনেক আছে, তার পাশাপাশি শান্তর নামটা ওখানে আছে। সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না, সুযোগ থাকলে আই উড লাভ টু টেক হিম, বাট তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন। বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়, তাকেও আমরা খেলার মধ্যে রাখবো, যাতে দীর্ঘদিন তিনি টি20 ফরম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন। যদি কখনো আমাদের রিয়েলি সেরকম একটা মনে হয় টিম কম্বিনেশনের জন্য, উই ক্যান অ্যাকোমোডেট হিম, বিকজ যাদেরকে আমরা ভাবছি যে ওই জায়গাগুলোতে অনেক দক্ষতার সঙ্গে পরিচয় দিবেন, যদি সেখানে কোনো ব্যত্যয় হয় তাহলে যাতে আমরা সেই জায়গাটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারি।